আমরা আবার চলে আসবো এখন আমাদের আলোচনায় আবার 1/11। আমরা 1/11 প্রেক্ষাপট জানি এবং বলা হয়ে থাকে যে 1/11 আসলে এক অর্থে অবশ্যম্ভাবী ছিল, কারণ তখন যে একটা অবস্থা তৈরি হয়েছিল রাজনৈতিক দলগুলোরই সৃষ্টি করা অবস্থা, বিশেষ করে বিএনপি সেই অবস্থার সৃষ্টির জন্য মূলত দায়ী। তাতে করে এটির কোনো বিকল্প ছিল না অনেকে বলে থাকেন। প্রথম দিকে এদেরকে সাধুবাদও জানিয়েছেন অনেকে, কিন্তু ধীরে ধীরে যখন দেখা গেল যে ওদের উদ্দেশ্য ঠিক অন্যরকম, দুই নেত্রীকে মাইনাস করা এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং নিজেরাও দুর্নীতিতে জড়িয়ে যাওয়া, তখন কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল জনগণ এবং বাধ্য হলো এক পর্যায়ে তারা নির্বাচন দিতে। তো যাই হোক, আমরা সেই ব্যাপারগুলো আবার আলোচনায় এসেছি, বিশেষ করে সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের স্বীকারোক্তির মধ্য দিয়ে আলোচনা এসছে, নতুন করে আলোচনা হচ্ছে। তো আমি প্রথমেই মঞ্জুরুল ইসলাম আপনার কাছে যাব, আপনি কি বলেন? ধন্যবাদ আপনাকে। আপনার শিরোনামটি হচ্ছে আবারও আলোচনা 1/11। দেখেন, এটা জানুয়ারি মাস না, আমরা ফেব্রুয়ারি শেষ করে মার্চের দিকে এগোচ্ছি। সেই সময় এটা 1/11 বর্ষপূর্তিও না। কেন আবার এই আলোচনার মধ্যে সকলে করছে এবং আপনিও একটা মানে অত্যন্ত ভাইব্রেন্ট গণমাধ্যমের একজন ভাইব্রেন্ট উপস্থাপক হিসেবে এটা শিরোনাম দিয়েছেন। এই প্রশ্নের উত্তর আমি খুঁজতে চাই। খুঁজতে গেলে আমার কাছে মনে হয় এই গত কয়েকদিনের প্রেক্ষিতে যদি দেখি আমরা, আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক, আমাদের সংবাদপত্র জগতের একজন উজ্জ্বল তারকার মতোই মাহফুজা নাম, তার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে কেন আবার 1/11 ফিরে এলো, এখানে আলোচনার মধ্যে আসছে সাংবাদিকতার উপর আঘাত, নাকি 1/11কে আবার নতুন করে স্মরণ করিয়ে দেবার নতুন কোনো প্রচেষ্টা। এই দুটি প্রশ্ন কিন্তু আমার মনে বারবার ঘুরে ফিরে আসছে। এর আগে আপনি সূচনা বক্তব্য বলেছেন, মাসুদ ভাই, আপনি রাজনীতিকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেন, একজন সাংবাদিক না, আপনি একেবারে সমাজের সংস্কৃতির সাথে জড়িত বলে ভেতর থেকে আপনি কিন্তু দেখেন, আবার বাইরে থেকে। দুটি বিষয় যদি বলি, সেখান থেকে যদি আপনি বলেন যে এই 1/11 জন্য কেবল বিএনপি দায়ী ছিল, আমি কিন্তু অত সরল ভাবে দেখি না। বাংলাদেশে ওই প্রেক্ষিতে 2006 পর থেকে 2007 সূচনা লগ্নে এই সময় বিএনপির একগুণে ভাবটি দায়ী ছিল। কিন্তু আজকে আমরা পেছন থেকে যদি ওই ঘটনাগুলোকে বিশ্লেষণ করি, আমার কাছে কিন্তু পরিষ্কার মনে আছে এবং বাংলাদেশের মানুষও ভুলে যায়নি, 2006 থেকে শুরু করে 2007 পর্যন্ত এই সময় কেবল বিএনপি না, আপনার আমার সকলের মনে থাকবার কথা, সৎ যোগ্য প্রার্থী আন্দোলন বলে যারা আন্দোলন শুরু করেছিলেন, তারা কিন্তু প্রেক্ষিতটি তৈরি করেছিলেন। এটাতে শেষ প্যারেকটি হয়তো মেরেছে বিএনপি অথবা বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী বলেন বা বিএনপি নেতৃবৃন্দ বলেন। তার মানে হচ্ছে আমরা 1/11-এর মূল লক্ষ্যটি কি অর্জিত হয়েছিল যদি দেখি, মূল লক্ষ্যটি কি ছিল যদি দেখি, তাতে কিন্তু পরিষ্কার হয়। মূল লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ করার একটি প্রক্রিয়া। মূল লক্ষ্য ছিল শেষ পর্যন্ত আমরা দেখলাম দুজন নেত্রীকে মাইনাস করবার যে প্রক্রিয়া। মূল লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের অসৎ দুর্নীতিবাজ প্রমাণ করে এক ধরনের রাজনীতির বাইরে, যারা সাধারণত খেলার মাঠে দুটি দল খেলে, কিছু সংখ্যক মানুষ কিন্তু আমাদের মতো রেফারির মতো যারা ছিলেন গ্যালারি থেকে ছুটে এসে যারা নাকি ট্রফিটা ছিনিয়ে নেবার প্রচেষ্টা করেছিলেন, তাদের সেই লক্ষ্যগুলো আমরা শেষকালে যখন দেখতে পেলাম, তাতে কিন্তু আমার কাছে মনে হয়নি যে সংঘর্ষটি কেবলমাত্র দুই দলের খেলোয়াড়দের মধ্যে হয়েছিল। সংঘর্ষটি সূচনা করা হয়েছিল কিন্তু ওই পাটকেলটি কে মেরেছিল সেটা গ্যালারি থেকে ওরকমই মনে হয়। ফলে সেই কারণে ওই পুরো প্রেক্ষিতটি যদি আমরা বিশ্লেষণ করি, যারা সৎযোগ্য প্রার্থী আন্দোলন শুরু করেছিলেন, তারা কিন্তু শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকেও রেহাই দেয়নি, শেখ হাসিনাকে তো নাই। যখন 1/11 হলো, প্রথম নেত্রীকে গ্রেফতার করা হলো, কারাবরণ করা হলো কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কারণ সাধারণত পৃথিবীর সকল ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে ইমিডিয়েট পার যে প্রধানমন্ত্রী, তাকেই কিন্তু আটক করা হয়। সেই হিসেবে আটক করবার কথা ছিল বেগম খালেদা জিয়াকে, আটক করা হলো শেখ হাসিনাকে, তার বেশ কিছুদিন পরে আটক করা হলো খালেদা জিয়াকে। অর্থাৎ পুরো বিষয়টি আমরা পেছন দিকে তাকিয়ে দেখি এটি একটি ষড়যন্ত্র ছিল এবং ষড়যন্ত্রের অংশের মধ্যে যে বড় প্রেক্ষিতটি ছিল, এর মধ্যে বিএনপি একটি কম্পোনেন্ট ছিল। বিএনপিকে কখনো ব্যবহার
করেছে অথবা বিএনপি কেউ নিজেই স্বেচ্ছায় ব্যবহৃত হয়েছে, কিন্তু এর মধ্যে কেবল বিএনপি না, আজকে কারা কারা কুশীলব ছিল আমরা কিন্তু পরবর্তী দেখেছি। নোবেল পাওয়া অনেক বিখ্যাত ব্যক্তিত্ব, আমাদের সাংবাদিক সমাজের অনেকে, অন্যান্য পেশাজীবী মানুষ যারা নিজেরা মন্ত্রী মিনিস্টার হওয়ার লোভে যে এই সমস্ত পরিকল্পনা করেছিল, এটি পরিষ্কার। আমি খালি নিশ্চয় আলোচনায় আরো বিস্তারিত যাব, সূচনা লগ্নে এইটুকু বলতে চাই, এই সময় যখন বাংলাদেশের গণতন্ত্রের যে সর্বশেষ নির্বাচন নিয়ে যেটা আমরা অনেক বিতর্ক করেছি, 5ই জানুয়ারি নির্বাচনটি কেমন ছিল, এটা একেবারে একটি বিশুদ্ধ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হয়েছে এমন কথা আমি বলবো না, বাংলাদেশের নাগরিকরাও বলেন না, এমনকি ক্ষমতাসীন দলের যে প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীও কিন্তু বলেন না যে এই নির্বাচনটি বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছিল, এই নিয়ে আলোচনা আছে। কিন্তু তারপরও গণতন্ত্রকে ধ্বংস করবার, গণতন্ত্রকে নস্যাৎ করবার বিভিন্ন ষড়যন্ত্রকে বিমূর্ত করে দিয়ে, বিভিন্ন ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে আজ পর্যন্ত আসছে এবং গণতন্ত্রের পথে স্মুথ মসৃণ গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেই সময় হঠাৎ করে কেন 1/11-এর এই আলোচনা আবার? সেই সময় নতুন করে একটি ইস্যু তৈরি করা, গণমাধ্যমের স্বাধীনতা নাই বিশ্ব পরিমণ্ডলে প্রমাণ করা, এটা লক্ষ্য কিনা, এই প্রশ্ন কিন্তু নাগরিক হিসেবে আমার মনে আছে। ফলে আবারও আলোচনায় কেন 1/11 এই ফেব্রুয়ারি মাসের শেষ লগ্নে মার্চের শুরুতে বাংলাদেশ যখন 28 বিলিয়ন যখন আমাদের রিজার্ভ, আমাদের অর্থনৈতিক অগ্রগতি যখন সামনের দিকে, রাজনৈতিক হানাহানি বন্ধ হয়ে এক ধরনের রাজনৈতিক সহানুভূতির পরিস্থিতির মধ্যে যখন আমরা এগোচ্ছি, কেন অস্থিরতার এই প্রয়াস? এই প্রশ্ন নিশ্চয়ই আমরা খুঁজব। ধন্যবাদ। কাজী সিরাজ, আপনার মন্তব্য জানতে। ধন্যবাদ আপনাকে। 1/11 তো বেশি দিন আগের ঘটনা নয়, 2007 সাল, এখন 9 বছর আগের ঘটনা। আমার মনে হয় মানুষ সমস্ত ঘটনাগুলো একদম বিস্তৃত হয়নি, মানুষের মনে আছে, অত যাদের বয়স হয়েছে, যাদের বয়স আছে, অত কাছে থেকে যারা ঘটনাগুলো দেখছেন তারা জানেন। আমরা 1/11-এর আলোচনা শুরু হওয়ার পর থেকে তাদের মাহবুজ আনাম ওনাকেই লক্ষ্য করে আক্রমণ শুরু হলো। তারপরে যে বক্তব্য আসে, বক্তব্যগুলো মূলত হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। মাহবুজ আনাম একটা ইন্টারভিউতে, আমি জানি উনি কেন সেই ইন্টারভিউ দিলেন এবং যেখানে এই বক্তব্যগুলো স্বীকার করলেন, স্বীকার করার পরে যা হচ্ছে, তো মাহবুজ আনাম ভিন্ন কথা দিয়ে আপাতত তো আসছে না, এখানে 1/11 নিয়ে আসছে। মাহবুজ আনাম সম্পর্কে শুধু উনি সংবাদটি ছাপিয়েছেন একটি সামরিক গোয়েন্দা সংস্থার, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পাঠানো সংবাদ যাচাই না করে ছাপিয়েছেন, এবং সেটা ছাপানোর কারণেই 1/11 হয়েছে, বা 1/11-এ যে নিপীড়ন হয়েছে দুই নেত্রীর উপরে, বিশেষ করে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি মনে করি না যে শুধু ওই সংবাদটি প্রকাশের জন্যই এটা হয়েছে। আরো প্রেক্ষিত আছে, মঞ্জুর ইসলাম সাহেব কিছু কিছু বললেনই, অনেক কথার সঙ্গে আমি একমত, আমি দ্বিমত পোষণ করি না। এটার ক্ষেত্র তৈরির পেছনে যে কুশীলব তিনি বলেছেন, তিনি একটা জায়গা ছাড় দিয়ে রাজনীতিবিদদের ভূমিকা, তো সেখানে বিএনপির কথা তিনি বলেছেন, আওয়ামী লীগের কথা তিনি বলেননি। সেটা বললেও ভালো হতো, এবং এটা মানুষ জানে, আমাদের জানা আছে যে বিএনপির যে সমস্যাগুলো আলোচনা হতেই পারে, বিএনপির অবিমৃষ্যকারী সিদ্ধান্ত, অবিমৃষ্যকারিতা এবং তাদের যে ছেলে মানসিকতা, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা, আমাদের এখানে মূল জিনিস হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক প্রধান দুই দলের যে লড়াই, সে লড়াই এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। যারা ক্ষমতায় ছিলেন, বিএনপির নেতৃত্বাধীন বিএনপি জামাত জোট, তারা ক্ষমতা থেকে যেতে চেয়েছে যে কোনো ভাবে হোক, ক্ষমতা থাকার জন্য তারা পরবর্তী নির্বাচনটাকে নিয়ন্ত্রিত নির্বাচন করতে চেয়েছেন। সেই জন্য তারা চেয়েছিলেন যে বিচারপতি KM হাসানকে যাতে প্রধান উপদেষ্টা বানানো যায়, বিচারপতির বয়স বাড়িয়ে দিলেন। একটা খারাপ কাজ ছিলেন, ন্যাচারালি গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে এখানে প্রধান বিরোধী দল তারা তো না বোঝার কোনো কারণ নেই যে বিএনপি কেন এই চিন্তাটা করছে, এটা তারা মানতে পারেন না, কোনো রাজনৈতিক দলই এটা মানবে না, একটা জিনিস। দ্বিতীয়ত, তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা করার ব্যাপারে যে প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে তিনি নিজে প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। তো প্রধান উপদেষ্টা তিনি কেন হলেন, কিভাবে হবেন, সাংবিধানিক আরো যে পদক্ষেপগুলো ছিলেন সবগুলো কমপ্লিট না করে তিনি হয়ে যাওয়ার অর্থই হচ্ছে একটা জায়গার ইঙ্গিতে নির্দেশিত পত্র করতে গিয়েছে, সবাই জানে। এবং বিভিন্ন প্রেসিডেন্ট থাকাকালে ইনিও যে কিছু কথাবার্তা বলেছেন, স্পষ্ট হয়ে গেছে যে কোত্থেকে নির্দেশ আসে, কার ইঙ্গিতে এই কাজগুলো হয়েছে। এবং হওয়ার পরে প্রধান উপদেষ্টা হওয়ার পর যে উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছিলেন, সেই উপদেষ্টা মণ্ডলীতে অত্যন্ত স্বনামধন্য লোকজন ছিলেন, দুই পক্ষ থেকেই এটা দেওয়া হয়েছিল যে তাদের সঙ্গে যে আচরণ হয়েছে সবকিছু মিলে বিরোধী দল তখন বাংলাদেশ আওয়ামী লীগ
তারা তো বুঝেছে কি করতে চাইছে তারা, স্বাভাবিকভাবে তাদের প্রতিক্রিয়াটা অত্যন্ত ভালো ছিল না। সেটা আমরা যেটা কোনো রাজনীতিকে যেটা হয়েছে আমরা না, আমি আমার বক্তব্য শেষ করে ফেলি এখানে যে আওয়ামী বিএনপি যে কাজগুলো করেছে, আওয়ামী লীগ আমি মনে করি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারতেন। তারা এই যেমন লডি বৈঠক রাজনীতি দেখেছি, প্রকাশ্য দিব্যাঙ্গ মানুষ করে রাজনীতি দেখেছি, সবকিছু দেখে এমন একটা অবস্থা ছিল, আপনি সূত্রতে বলেছেন একটা প্রথম দিকে মানুষও স্বস্তি নিশ্চয় বাচ্চা গেল বাচ্চা বেটা থেকে। তো এটার জন্য রাজনীতিবিদদের দুই পক্ষেরই ভূমিকা ছিল। তারা একদম 111 সরকার আনার জন্য করেছেন কিনা সেটা এভাবে এখন বলা যাবে না, কিন্তু তাদের ভূমিকা 111 আগমনকে নিশ্চয়ই মসৃণ করেছে প্রত্যেকে, এবং এরপরে কুশীল অন্য যারা সুশীল সমাজ বলতে যারা, তাদের একটা ভূমিকাতে মঞ্জুর সরকার বলেছেন। আমি একবার তারা এর আগে থেকে কিছু কিছু কাজ করে এসেছিলেন যার কারণে এটা এসছে। না আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেটা মনিরুল ইসলাম সাহেব বললেন যে এখন কেন আবার এটি আলোচনায়, এটি কি ইচ্ছাকৃতভাবেই কোনো, এটিও কোনো একটা ষড়যন্ত্রের ফসল হিসেবেই আবার 111-কে আলোচনায় নিয়ে আসা হয়েছে কিনা সেটা আমি একটু জানতে চাই। কিন্তু এটা আপনার কাছে আসবে, কিন্তু তার আগে একজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মনির হায়দার বলছি। 111 নিয়ে মাহফুজুর আনাম সাহেবের একটি কথার পরে দীর্ঘ 7 বছর পরে আমরা প্রথম দেখলাম একটি মামলা হলো মাহফুজুর আনাম সাহেবের বিরুদ্ধে। কিন্তু এটা যারা নিপথে না ছিলেন তাদেরকে দেখা গেল আপনার জেনারেল মাসুদকে দুইবার এক্সটেনশন দেওয়া হলো, জেনারেল মঈন আহমেদকে দেওয়া হলো। তাহলে 111-এ এনাদের কি সারপ্রাইজ করা হলো? যেটা বলা হয় 1975-এ আমাদের জাতির পিতাকে যারা করলেন তাদেরকে জিয়াউর রহমান সাহেব প্রাইজ পোস্টিং হিসেবে অনেক জায়গায় পোস্ট করেছেন কূটনীতিক এমবিসি গুলোতে। তো 111-এর ব্যাপার তো সেই রকম, এই গভর্নমেন্ট আসার পরে জেনারেল মাসুদকে আরো অনেককে এভাবে, কিন্তু মামলা তো কেউ বিরুদ্ধে হলো না। তাহলে এটা আমরা কি বুঝবো? ধন্যবাদ। আমি আরাফাত আপনার কাছে আসবো এই ব্যাপারটি নিয়ে। তবে সিরাজ ভাই একটু সংক্ষেপে এটা বলবেন যে এখন আবার কেন আলোচনা? একটা জিনিস, মাহফুজুর আনাম সাহেব যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেটি একটি টেলিভিশন চ্যানেলে, আমরা সবাই জানি সেই টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারটি মাহফুজুর আনাম সাহেব উদ্যোগ নিয়ে দিয়েছেন এটা আমাদের জানা নেই। তার সাক্ষাৎকারটি ব্যবস্থা করা হয়েছে ওই চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো কর্তৃপক্ষের চিন্তা ভাবনা কি জানি না, তবে এটা প্রধানমন্ত্রী নিজে এটা আলোচনা নিয়ে এসছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রীর মধ্যে এই আলোচনার পরে, টেলিভিশনে মাহফুজুর আনামের বক্তব্যের পরে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর মনে এই সংখ্যা জাগতেই পারে যে নিশ্চয়ই এরকম আবার আগের মতো এরকম একটা প্রেক্ষিতে এটা চিন্তা করা যায়। অসম্ভব কিছু না, অস্বাভাবিক কিছু না। শান্ত, আমাদের এখানে যত অশান্তির ঘটনা ঘটেছে, খারাপ কিছু ঘটনা ঘটেছে, শান্ত পরিস্থিতি শান্ত পরিবেশে কিন্তু ঘটেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি কাজী আরাফাত আপনার কাছে আসবো। আপনি কি বলবেন, বিশেষ করে যে দর্শক প্রশ্ন করেছেন সেটি? আমি ওখানে আসছি, ওখানে অটোমেটিকলি চলে আসবো। আসলে দেখেন, আমি যেভাবে দেখি 111-এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, যেটা আমরা অনেক সময় চিন্তা করি না বা খেয়াল করি না বলে আমরা কিছু প্রশ্ন তৈরি করি যে 111টা অনেকে স্বাগত জানিয়েছিল, এটা কি শুধু আমাদের দোষ 111 এনে? হ্যাঁ, একটা আমরা 111-কে স্বাগত জানাতেও দেখি, আবার 111-কে সমালোচনা করতেও দেখি। তখন একটা কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই দুটো কম্পোনেন্টকে বোঝাটা দরকার। কি কম্পোনেন্ট? 111 প্রথমে যখন আসলো, সে আসার যে প্রয়োজনীয়তাটা ছিল সেটি কেন? বিএনপি এবং জামাতের যে 2001 থেকে 2006 পর্যন্ত যে অপশাসন, এবং তারপরে এসে আপনার মনে আছে 1 কোটির অধিক জাল ভোট, এবং সেটিকে ভোটার লিস্টে রেখে গণতন্ত্রকে চুরি করার যে তাদের পায়তারা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে 111-এর মতন একটি ঘটনা ঘটলো। ইনিশিয়াল স্টেজে গণতন্ত্রের উত্তরণের স্বার্থে, একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের স্বার্থে এটিকে স্বাগত জানানো হয়েছিল। এটি হচ্ছে একটি সাইড। কিন্তু আরেকটি যে কম্পোনেন্ট 111, সেটি হচ্ছে যখন এই 111 বাংলাদেশ থেকে গণতন্ত্র চিরতর বিদায় দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনীতিকরণ প্রক্রিয়া শুরু করলো, সেই 111-কে কেউ সমর্থন করছে না, সেই 111-কে সবাই সমালোচনা করছে। কাজেই এখানে কনফিউশনের কোনো সুযোগ নেই। গণতন্ত্রের উত্তরণের স্বার্থে জাল ভোটার বিহীন একটি আপনার সুষ্ঠু ভোটার লিস্ট তৈরি করে একটি সুষ্ঠু ইলেকশনের স্বার্থে যে 111, সেটা সবাই স্বাগত জানিয়েছে। কিন্তু রাজনীতিকরণ প্রক্রিয়ায় নিয়ে যে গণতন্ত্রকে চিরতর হত্যা করা যে 111, সেটির বিপক্ষে সবাই। এখানে এসে একটু যদি দেখেন, আরেকটি কথা বলা হয়, যারা 111 অ্যাক্টেড ছিলেন, এখনো বিভিন্ন শোতে যে অনেকে কথা বলেন
উপদেষ্টা হয়েছিলেন, বলেন যে রাজনীতিবিদরাই তো ব্যর্থ হয়েছিল, তাদের ব্যর্থতার জন্য 111 এসেছিল, নিজেদেরকে একটা জায়েজ করার চেষ্টা। রাজনীতিবিদরা যতই ব্যর্থ হোক, তাদের ব্যর্থতার দায় আপনাকে কে বলেছে? আপনি তো একজন অফিস বেয়ারার, আপনি তো একটা চাকরি করেন, আপনি একজন ব্যারিস্টার, আপনি রিপাবলিকের কর্মচারী। আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে বাঁশি দিয়ে এসে আপনার দেশ উদ্ধার করার? এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয়নি। কাজে এই কথা তো আমরা জানি, সর্বজন স্বীকৃত, যে গণতন্ত্রের যতই দুরবস্থা হোক, ইভেন দ্য ওয়ার্স্ট ফর্ম অফ ডেমোক্রেসি ইজ স্টিল বেটার দেন দ্য বেস্ট ফর্ম অফ মার্শাল ল। এটা আমরা জানি না? এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, এই 111টা কিন্তু মার্শাল ল ছিল না, আর্মি ব্যাক্ট বলি আমরা। ইভেন সেনাবাহিনীকেও ট্র্যাপ করা হয়েছিল, সেনাবাহিনীকেও মিথ্যার আশ্রয় নিয়ে বলা হয়েছিল ইউনাইটেড নেশনসে তাদের চাকরি থাকবে না, এসব করে সেনাবাহিনী কিন্তু বাধ্য করেছিল। এবারে যে 111, এই যে মার্শাল ল বা সেনাবাহিনীকে নিয়ে এসে, এটা কিন্তু সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী অফিসার, যেটা পূর্ববর্তী সময় আমরা দেখেছি জিয়া রহমানের সময়, এরশাদের সময়, এবার কিন্তু মঈনুল আহমেদকে এককভাবে দায়ী করা যাবে না। এইখানে কিন্তু জড়িত ছিল এই যে কিছু পত্রিকা দয়ের সম্পাদকরা, তাদের সাথে যে নোবেল বিজয়ী যে ব্যক্তিবর্গ, তাদের সাথে বিদেশি শক্তিদের একটা সমন্বয়, এবং যারা ইউনাইটেড নেশনস এখানে এনে সেনাবাহিনীকে বোকা বানিয়ে ট্র্যাপ করে এর মধ্যে নিয়ে এসে তাদের একটা চিন্তা ছিল ক্ষমতা দখল করার। এটা হচ্ছে অভিনব প্রক্রিয়াতে তারা এই কাজ করেছে। এবং এখানে তারা কি করেছে আপনাকে দেখেন খেয়াল করে, তারা কিন্তু -2-তে যায়নি, কারণ তারা খুব ভালো করে জানে এবং জেনে গেছে যে 2001 থেকে 2006 এই পুরো সময়টাতে বিএনপি এবং জামাত যে অপশাসন করেছে এবং ডেমোক্রেসি নিয়ে যে খেলাটা তারা খেলেছে, তাদের যে নেত্রী, বিএনপি জামাতের নেত্রী বেগম জিয়া অলরেডি মাইনাস হয়ে গেছিলেন, তার কিন্তু সুষ্ঠু নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু তাদের ক্ষমতায় যেতে গেলে বেগম জিয়া শুধু মাইনাস হলে তো হবে না, তারা তো জানে শেখ হাসিনা তো আছে, উনাকে যদি মাইনাস না করি তাহলে তো তাদের ক্ষমতা দখল হবে না। এবং তারা যেহেতু জানে যে বেগম জিয়া অলরেডি মাইনাস, শেখ হাসিনাকে ধরতে হবে। এটি ছিল -1 এর খেলা। এবং যে কারণে তারা সবার প্রথম শেখ হাসিনাকে ধরেছিল, যে কারণে ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী বেগম জিয়া হওয়া সত্ত্বেও, মঞ্জুর ভাই যেটি বললেন, ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী বেগম জিয়া হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মাত্র 4টি মামলা দিয়েছিল, অথচ শেখ হাসিনার বিপক্ষে 14টি মামলা দিয়েছে, যা প্রত্যেকটি মামলা সাজানো এবং প্রত্যেকটি মামলা দুর্বল, যেটি প্রত্যেকটি কিন্তু শেখ হাসিনা কোর্টে ডিউ প্রসেসে ফেস করে কোয়াস্ট হয়ে বের হয়ে এসছেন। এটা নিয়ে একটা মিথ্যা প্রোপাগান্ডা প্রচারণা চালানো হয় যে শেখ হাসিনার যে মামলাগুলি সব উইথড্র করা হচ্ছে, একটি মামলা কিন্তু উইথড্র করা হয়নি। এবং আরেকটি প্রচারণা চালানো হয় বেগম জিয়ার মামলা উইথড্র করা হয়নি। বেগম জিয়া কিন্তু কোর্টে ফেস করছেন না মামলাগুলি, উনি দিনের পর দিন সময় যাচ্ছেন। যে মামলাটি বেগম জিয়া ফেস করেছেন, ভৈরব সেতুর যে মামলা, দুদকের দেয়, সেই মামলা কিন্তু বেগম জিয়ার যে মামলা সেটাও কিন্তু কোয়াস্ট হয়ে বের হয়ে এসছে। উনি ফেস করলে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো, সত্য যদি হয়ে থাকে আপনি শাস্তি হবে, নাহলে আপনি বের হয়ে চলে আসবেন। তো বিষয়টি হচ্ছে এখানে আরেকটি জিনিস বলি, সিরাজ ভাই বললেন যে একটি সংবাদকে ঘিরে যে কথাটি আসলো মাহফুজ আনামকে নিয়ে, আসলে একটি সংবাদ তো নয়। আমি আসলে আজকে আমার সেই ফাইলটি নিয়ে আসিনি, আমরা সবগুলি বের করেছি। দিনের পর দিন যত সংবাদ তারা চেপেছে সিরাজ ভাই, এবং কিছু কিছু সংবাদ এরকম যে শেখ হাসিনা রেগুলারলি চাঁদা নিতেন, সুন্দর হেডলাইন করে দিচ্ছে। শেখ হাসিনা কিভাবে চাঁদাবাজি করছেন, কিভাবে অন্যায় করেছেন, আপনার দুর্নীতি করেছেন, মানে এতটা জঘন্য নগ্নভাবে আনসাবস্ট্যান্সিয়েটেড নিউজ দিয়ে তারা এইগুলো দিয়ে ক্ষেত্র প্রস্তুত করছিল। মঞ্জুর ভাই বললেন 2006 সালের জানুয়ারিতে তো এই যোগ্য প্রার্থী আন্দোলনটা সেটা করে ক্ষেত্র করেছে। 111 যখন চলে আসলো, যেটি কিন্তু আনা হলো গণতন্ত্রের উত্তরণের জন্য, কিন্তু আনার পরে পরে এই লোকগুলি যখন ক্ষমতা পেয়ে গেল, নোবেল বিজয়ী এবং পত্রিকার সম্পাদক এবং তাদের পিছন দিকে যে বহির্বিশ্ব বহিঃশক্তিরা, তখন তারা কি করলো যে শেখ হাসিনাকে সরাতে হবে। সরানোর জন্য ক্ষেত্র প্রস্তুত করতে গেলে কি করতে হবে, শেখ হাসিনাকে ডিফাইন করতে হবে, তার বদনাম করতে হবে, মানুষের কাছে তার ব্যাপারে কনফিউশন ক্রিয়েট করতে হবে, শুধুমাত্র সাধারণ মানুষের কাছে না, তার দলের নেতা কর্মীদের কাছেও। এবং তখন তারা দিনের পর দিন এই মিথ্যাচারগুলি নিউজ পেপারের মাধ্যমে ছড়ানো শুরু করলো, এবং সেই কাজটি তারা করেছে। এবং পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার বিপক্ষে এগুলো যে এত ভয়াবহ রকমের মিথ্যা অসত্য মামলা যে তারা সাজিয়েছিল, এবং তারা কিন্তু ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড করে রেখেছিল। আপনি চিন্তা করেন, ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড করা, যেখানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলি কিছু করতে পারছে না, সেইখানে তারা নতুন একটি পলিটিক্যাল পার্টি ফর্ম করছে। এটি কিভাবে সম্ভব? এটাই তো বলে দেয় আসলে এই 111 এর গভর্নমেন্ট, এই ক্ষমতার উৎস কারা এখানে অ্যাক্টর ছিল, কারা খেলেছে। এবং এখানে মাহফুজ আনাম সাহেবকে আমি দেখেছি ডিরেক্টলি ইনডিরেক্টলি বলতে, তার বিভিন্ন লেখায় অনেকে যারা দাবি করেছে ডক্টর ইউনূস যে পলিটিক্যাল পার্টি ফর্ম করেছিলেন, তার মহাসচিব বা সাধারণ সম্পাদক হিসেবে তাকে চিন্তা করা হয়েছিল, উনি বলছেন যে এটি সত্যি নয়, এরকম বলতে চান। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এটি নিয়ে আসলে আমরা জেনেছি যে প্রফেসর ইউনূস
বেশ কিছু জায়গায় উনি মেনশন করেছিলেন দুজনের কথা, দেবপ্রিয় ভট্টাচার্য এবং মাহফুজ আনাম। এটা প্রপোজাল আকারে ছিল, কিন্তু ওই ঘটনাটি ঘটেনি বলে ওনারা আসলে পদ পদবি নিয়ে তারপরে এগোয়নি। সেই অর্থে হয়তো উনি ঠিক, কিন্তু ওনাদেরকে মাথায় চিন্তা করা হয়েছিল। তাহলে ওনারা এই অ্যাক্টররা তো পুরো প্লেয়ার। এবং এখানে আপনি অনেকে আবার একটা কথা বলে দেখবেন যে রাজনীতিবিদদের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অনেকে তো 111-এর সংস্কারপন্থী হয়ে ওদের সাথে ছিল। রাজনীতিবিদদেরকে কিন্তু ফোর্স করা হয়েছিল, রাজনীতিবিদদের কিন্তু ফোর্স হয়েছিল, এবং কিছু কিছু রাজনীতিবিদ হয়তো লোভেও পড়েছিল। কিন্তু যারা অ্যাক্টর, যারা প্ল্যানটা করলো, পরিকল্পনা করলো, করে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার প্ল্যান করলো, তাদের অপরাধ আর যারা ধরেন এদের পিছিয়ে পিছিয়ে কেউ কেউ ফলো করলো, কেউ কেউ ফোর্সড হয়ে গেল, তাদের অপরাধ তো সমান নয়। কাজে এই অপরাধের নেতৃত্বে শ্রেণীর যে হাতে গোনা 4-5 জনের যদি কথা বলেন, মাহফুজ আনাম তাদের মধ্যে একজন, ইজ ওয়ান অফ দেম। কাজে তারকে নিয়ে যদি আমরা বলি যে উনাকে নিয়ে এত কথা বলছি কেন, আরো 4 জন লোক আছে, 5 জন আছে, আরো 10 জন আছে, আপনার দলের মধ্যে আছে, এই কথা বললে কিন্তু আমরা আসলে আমাদের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কাজে আমাদের ফোকাস হতে হবে এখানে। আমরা যদি একজনকে ধরতে পারি, সেটা তার ইনঅ্যাডভার্টেন্টলি তার অ্যাডমিশনের জন্য হোক, ভুল করে স্বীকার করে ফেলেছেন যে কোন কারণেই হোক, আমরা যদি ধরতে পারি এই সূত্র ধরেই তাকে ধরতে হবে, এবং পুরো ষড়যন্ত্রের জাল কিন্তু আমাদের উন্মোচিত করা দরকার। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনি পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে 111-এর সময় কথা ছিল যে এটা আওয়ামী লীগের আন্দোলনের ফসল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, এখন তারা বলতেছে যে আওয়ামী লীগ 111 সরকার এটা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, এবং মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দুজনই জেলখানায় গেল। তাহলে এখন বর্তমান প্রধানমন্ত্রী যখন এতগুলি মামলা দিল, তাহলে তারা এটা বিচার করলো না? ধন্যবাদ। আমি একটু মুশারফ বলি, দেখুন উনি যদি কথাগুলি শুনলে বুঝতে পারতেন, এটা তো আমরা বলছি আন্দোলনের ফসল, কিন্তু কোন অংশটি গণতন্ত্রের উত্তরণের স্বার্থে যে 111 সেই অংশটি বিরাজনীতিকরণ প্রক্রিয়াতে আওয়ামী লীগ আন্দোলনের ফসল, এটি চাওয়া পাবো না। আচ্ছা, আগের ভদ্রলোকের প্রশ্নের উত্তরটা আমি ভুলে গিয়েছিলাম। উনি বলছিলেন যে কি, যে আপনার তাদের কারো পুরস্কৃত করা হয়েছে, কিন্তু আজকে আমি যখন আপনার সাথে কথা বলছি, আপনি খেয়াল করে দেখেন তো 111-এর সময় ডিজিএফআই যারা ছিল, আমিন বাড়ি বা মইনুল আহমেদ বা যারা ছিল, তারা কোথায়? ডিজি ছিল বা জেনারেল আমিন, না ডিজি, হ্যাঁ, কিন্তু কেউ নাই কোথাও। এরা কিন্তু নিজের পক্ষে এদের যে শাস্তি হয়েছে সেটা হচ্ছে চাকরিচ্যুত হয়েছে বিভিন্নভাবে। তারা কিন্তু দেশ ছাড়া, ঘর ছাড়া, ওদের কারো কোনো সোশ্যাল স্ট্যাটাস নাই, কোথাও নাই। কিন্তু মাহফুজ আনাম সাহেব কিন্তু বহাল তবিয়ে আছে। ওরা বরং বলছে আমরা তো সবকিছু হারিয়ে বসে আছি, কিন্তু আমাদেরকে যারা পরিচালনা করেছে তারা তো দিব্যি বহাল তবিয়তে যে যার মতন করে এডিটরের জায়গায় আছে, নোবেল প্রাইজ উইনার তার জায়গায় আছে, তাদের তো কারো কোনো সমস্যা হয়নি। আসলে কিন্তু উল্টো ভাবনা করেছে, একটু খেয়াল করে দেখে বোঝে। ধন্যবাদ। আমি নজরুল ইসলাম আবার আপনার কাছে আসবো। যদি ধরে নিই যে এই যে এখন আবার নতুন করে 111-কে আলোচনায় নিয়ে আসা, এটি একটি ষড়যন্ত্র, তাহলে এই ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী লীগ কেন পারে? মানে মাহফুজ আনামকে কেন এত মানে হাইলাইটেড করা? খুবই এইটাই এখন আমার কাছে মনে হয় $1 মিলিয়ন কোশ্চেন, যে প্রথমে এটা ফাঁদ কিনা, তারপরে যদি ফাঁদ হয় সেখানে আওয়ামী লীগ পা দিচ্ছে কেন? ফাঁদ কিনা এই প্রশ্নগুলো কেন আসছে? আপনি গত 48 ঘন্টা আগে একটি টেলিভিশন টকশোর কথা আমার ধারণা প্রফেসর আরাফাত রেফার করলেন, যে আমরা এই আলোচনাকে কেন্দ্র করে দেখেন সকল টকশোতে 111-এর যারা সুবিধাভোগী, যারা অংশগ্রহণকারী, যারা কুশীলব, তাদের কেউ কেউ কিন্তু সরব হয়ে উঠেছেন। এমনকি একজন উপদেষ্টা একটি আলোচনায় তিনি বলছেন বারবার আবারও যে আজকে যে সংকট, এই সংকটের জন্য শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই দায়ী। শুধু এটা না, উনি এই কথাও বললেন যে উর্দি পড়া, শাড়ি পড়া আর স্যুট পড়া স্বৈর শাসকের মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। উনি এই কথাও বললেন একেবারে অন এয়ার। উনি এই কথাও বলেছেন যে রাজনীতিবিদরা যদি ব্যর্থ হয়, জনগণের জন্য সশস্ত্র বাহিনীকে বসে থাকবে, তারা তো বসে থাকতে পারবে না। যেটা প্রফেসর আরাফাত বললেন, বা সুরাগদা আমরা গণমাধ্যমের মানুষ আমরা সকলেই বলবো, পৃথিবীর কোথায় রাইট দেয়া আছে যে যদি কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল ব্যর্থ হয়,
তার তো বিকল্প কি হতে পারে? বাংলাদেশের সংবিধানে লিখিত আছে, বাংলাদেশের জনগণ নির্ধারণ করে। রাজনীতি বিকল্প। উনি ভদ্রলোক বলে থাকেন পৃথিবীর যে কোনো উন্নত গণতন্ত্রে এই কথা বলার জন্য তার এগেইনস্টে ট্রিজনের মানে কেস। আমি আপনাকে বললাম, আমি বলিনি, না আমি যা হ্যাঁ, তো বাংলাদেশের গণতন্ত্রের মানে উদারতা এত উচ্চ মানের যে আপনি রাষ্ট্রদ্রোহী কথা বলে পার পেয়ে যান। এই কথাটা আমি বলতে চাচ্ছি। ওই টকশোর পরে আমাকে আরেকজন সাংবাদিক আমাকে বললেন যে দেখেন এই টকশোতে নিয়ে গণমাধ্যম কতটা স্বাধীন আজকে তার উপরে একটি বিস্তারিত আলোচনা হতে পারে। ওনার কথা বাদ দিলাম, আপনি দেখেন ওই সময় যারা নির্বাচন কমিশনে ছিল, ওই সময় যারা বিএনপি ভাঙাতে ব্যস্ত ছিল, ওই সময় যারা আওয়ামী লীগ ভাঙার কাজ করেছেন, তারা কিন্তু আজকে এসে আমাদেরকে কি কি কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ ভুল করেছেন সেই সমস্ত বয়ান কিন্তু দিচ্ছেন গণমাধ্যমে। যে কথাটি আরাফাত সাহেব বললেন এবং সাধারণ নাগরিকরা বলছেন, অনেকে প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদ যারা ছিলেন, এমনকি একসাথে বিরতির মধ্যে অনুষ্ঠানের আগে ফিরাজ ভাই বলছিলেন যে আমাদের ডানে বায়ে যে সংস্কারপন্থী বা 111 সমর্থক তাদের ব্যাপারে আমরা কি করছি। প্রশ্নটা হচ্ছে রাজনীতিবিদদের কথা যদি মিল করে থাকেন, আমি পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বাধ্য হয়ে অথবা স্বেচ্ছায় 111 সমর্থক ছিল, তাদের কিন্তু স্বল্প মেয়াদী সাজা হয়েছে। খেলার মধ্যে যেমন অল্প সময়ের জন্য তাদের বসিয়ে রাখা হয়, 5 খেলার জন্য সাসপেন্ড করা হয়, এরকম সাসপেনশন কিন্তু তারা কাটিয়ে উঠে তারা কিন্তু আবার ফিরে এসছেন, সক্রিয় হয়েছেন। আজকে যারা সত্যিকার কুশীলব, আমরা তো 111 বলতে যদি খালি 1-11 তারিখ থেকে দেখি কারা সুবিধা, তার বাইরে যেটা বললাম প্রেক্ষিতে তৈরি করেছে কিন্তু আরো আগে থেকে, তাদের কিন্তু কোনো সাধারণ নজির আমরা দেখিনি। আরেকটি সহজ কথা দর্শকদের মনে আমি দিতে চাই, দেখেন 111 তারিখটির একটি তাৎপর্য আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11 যে হয়েছে আজকে পর্যন্ত কিন্তু সকলে মিলে গবেষণা করছে যেটা কেবলমাত্র একটি ইনসিডেন্ট না, টুইন টাওয়ার উড়িয়ে দেওয়ার ঘটনা না, 3000 মানুষ নিহত হবার ঘটনা না, এর একটি দীর্ঘ পরিকল্পনা ষড়যন্ত্রের কথা তারা বলেন। সেই 9/11 সাথে মিল করে বাংলাদেশে 111 কেবলমাত্র একদিন সকালে উঠে একজন ষড়যন্ত্র করলে এমন না, এর প্রেক্ষিতে অনেক গভীর, এর সাথে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র জড়িত থাকতে পারে, আছে বলে আমাদের আশঙ্কা। কারণ 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচনটি হলো মোর্শেদ ভাই, আমাদের সকলের মনে আছে। সেই 111 সময় যারা কুশীলব ছিলেন, যারা সহযোগী ছিলেন, যারা পেশাজীবী সহযোগী ছিলেন, তারা কিন্তু একইভাবে এই 5 জানুয়ারি নির্বাচনকে বানচাল করবার জন্য, নির্বাচনকে কেবল বয়কট না প্রতিহত করবার জন্য যে ষড়যন্ত্র, তাকে নগ্নভাবে সমর্থন দিয়েছেন গণমাধ্যম, তার প্রমাণ। তারাঙ্ক যখন বাংলাদেশে আসলো, এখানে 22টি অ্যাম্বাসেডর মিলে যখন নাকি তারা বিভিন্নভাবে সহযোগিতা করছে এই নামে, এই নির্বাচনের প্রতিবাদ করছে বা নির্বাচন বন্ধের পায়তারা করছে, তার সাথে বৈঠক কারা করেছে আজকে যদি পুরনো ফুটেজ দেখেন, পুরনো ফাইল দেখেন, এটা পরিষ্কার হবে। অর্থাৎ শেষ পর্যন্ত এই গণতন্ত্রে, বাংলাদেশের অব্যাহত গণতন্ত্রের ধারাকে ব্যাহত করে, রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যর্থ প্রমাণ করে আরেকটি তৃতীয় ধারাকে সামনে নিয়ে আসার প্রক্রিয়া কিন্তু আজকে পর্যন্ত সক্রিয় আছে। সেই কারণেই আমার সন্দেহ 111 বর্ষপূর্তিতে না, আমরা ফেব্রুয়ারি মাসের শেষ মাথায় হঠাৎ করে কেন এই বিষয়টা নিয়ে আসলাম। আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের এখানে আমরা কেবল অভিযোগ, আমি ব্যক্তিগতভাবে মাহফুজ আনাম বা মতিউর রহমান, প্রথম আলো বা ডেইলি স্টার অথবা তখনকার চ্যানেলে যারা সহযোগ্য প্রার্থী আন্দোলনের ব্যাপকভাবে প্রচার প্রপাগান্ডা চালিয়েছেন তাদেরকে আমি দোষী করতে চাই না। আজকে যেটি সিরাজ ভাই বলেছেন আমি ওনার সাথে একমত, সরকার ক্ষমতা আছে। আজকে ডিজিএফ কে অভিযুক্ত করছেন, ডিজিএফ এর ফাইলপত্র এগুলো তো উড়ে যায়নি, তার সাথে পেশাজীবী কারা বৈঠক করেছিল অভিযোগ আছে, কিন্তু সামনে জেনারেল মঈন, জেনারেল মাসুদ অথবা হাসান মাসুদ চৌধুরী তারা সামনে ছিলেন, কিন্তু পেছনে আমি এই তথ্য আমাদের কাছে আছে যে জেনারেল তখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন জলিল ভাই। জলিল ভাই যেদিন অ্যারেস্ট হন তার আগের দিন 2 জন প্রভাবশালী পেশাজীবী মানুষ তাকে গিয়ে বুঝিয়েছেন যে আপনি এরকম একটা বিবৃতি দিয়ে দেশ ছেড়ে চলে যান। উনি বলেছেন যে না, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, আমি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ না, এবং যেই কারণে উনি রাজি হননি বলে পরদিন সকালে উনি কারাবরণ ভোগ করেছেন। এরকম ব্যবসায়ীদের প্রতি 237 কোটি টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয়েছিল। এই ব্যবসায়ীদের কাছ থেকে কারা মধ্যস্থতা করে নেগোশিয়েট করে এই টাকাগুলো তৎকালীন তহবিলে যোগ দেওয়া হয়েছে, এবং কত টাকা তহবিলে এসছে, কত টাকা তহবিলের বাইরে নেগোসিয়েশনে খরচ হয়েছে, এর তথ্যগুলো আমার বিশ্বাস, আমি নাগরিক হিসেবে বলতে চাই যে বর্তমান সরকারের উপরে দায়
এটাকে একটু তদন্ত কমিশন বলেন, বিচার বিভাগের কমিশন বলেন, যে নামেই বলেন, এটার সাথে কারা জড়িত এই ষড়যন্ত্রের মুখ উত্থাপন যদি আপনি না করেন, এই যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া, গণতন্ত্রকে নস্যাৎ করবার প্রক্রিয়া, এবং দুটি বড় দল না, দুজন বড় নেত্রী না, বাংলাদেশের গণতন্ত্রের যে ভূমিকা রেখেছেন যারা, তাদেরকে ম্লান করে দিয়ে যারা রাজনীতিবিদদের চরিত্র হনন করে নিজেদেরকে ক্ষমতায় বসাতে চান, এই ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি মোর্শেদ ভাই। শেষ কথা খালি এটুকু বলবো যে এই আলোচনাকে কেন্দ্র করে অনেকে মনে করছেন ডেইলি স্টার বা প্রথম আলোকে টার্গেট করা। আমি কিন্তু সাংবাদিক হিসেবে, সাংবাদিকতা পেশাজীবী মানুষ হিসেবে আমি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এর বিরোধিতা করব। আমি মনে করি একজন ব্যক্তির কোনো ভুলের জন্য, আমি যদি একটি প্রতিষ্ঠানের সম্পাদক হই, আমার ভুলের জন্য আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, এর বিরুদ্ধে কিন্তু সাংবাদিক সমাজ রুখে দাঁড়াবে। ফলে সরকারে যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, যেটা আপনি বললেন যে ফাঁদে পা দেওয়ার ব্যাপার, এই ফাঁদে পা দিয়ে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা দেখাতে চায় যে বাংলাদেশের গণমাধ্যমের টুটি চেপে ফেলেছে সরকার, যেটি জনাব আরাফাত বললেন, এমন স্বাধীনতা আমরা ভোগ করছি যে আমরা স্বৈর শাসন, সামরিক শাসন, গণতন্ত্রকে একই পাল্লা দেখাচ্ছি, এই বক্তৃতা দিয়ে আমি পার পেয়ে যাচ্ছি, কিন্তু প্রচার করতে চাচ্ছি যে সরকার গণতন্ত্রে গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। ফলে কোনো গণমাধ্যমের উপরে যেন খড়গ তোলা না হয়, এবং সেখানে অনেক পেশাজীবী সাংবাদিক আছে, কোনো ব্যক্তি যদি জড়িত থাকে এটা কেবলমাত্র ঢালাও অভিযোগ করে না, এটা তথ্য প্রমাণের মধ্য দিয়ে সরকার প্রমাণ করবেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রয়োজনে যদি তারা নিজেরা সরে না যান, সেখানে অনেক পেশাজীবী দক্ষ সাংবাদিক আছে, নিবেদিত প্রাণ সাংবাদিক আছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছেন এবং যারা গণতন্ত্রের জন্য ভেতরে থেকেও লড়াই করেছে ওই সমস্ত প্রতিষ্ঠানে, তাদের পেশার যেন কোনো ক্ষতি না হয়। কারণ আমরা চাই সংবাদপত্রের স্বাধীনতার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশে 1/11 সময় কিন্তু শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারেনি। আজকে সাংবাদিকদের মধ্যে কেউ কেউ আপোষ করেছে, অধিকাংশ সাহসী সাংবাদিক ছিল বলেই কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই 1/11 যারা সরকার, যারা কুশীলব, তাদের ব্যর্থতার পেছনে জনগণের তো ভূমিকা আছে, কিন্তু তাদের মুখপত্র হিসেবে কাজ করেছে কিন্তু গণমাধ্যম। আর শেষ কথা এখানে এইটুকু বলবো, দেখেন এরশাদ সাহেবের সময় আমরা অনেকেই গণমাধ্যমের সাথে জড়িত ছিলাম, তখন কিন্তু এসবের স্বৈর শাসন শেষ পর্যন্ত টেকেনি, কারণ সাংবাদিকরা আমরা ঐক্যবদ্ধ ছিলাম। 1/11 সময় এটা দীর্ঘায়িত হয়েছে, কারণ সাংবাদিকদের মধ্যে, পেশাজীবীদের মধ্যে একটি অংশ কেবল আগে গিয়ে, ওই যে আমরা যেটা ডেইলি স্টার একটা ফেভারিট স্লোগান এবার নিয়ে এসছি, জার্নালিজম উইদাউট ফিয়ার এবং ফেভার। আমি উইদাউট ফিয়ার, যদি ফিয়ার নিয়ে যদি কেউ 1/11 সমর্থন করে, আমি কিন্তু এটাকে মেনে নিতে রাজি আছি, কিন্তু ফেভার করতে গিয়ে অতি উৎসাহী হয়ে আমি তার ক্ষমতার অংশীদার হব, এইটা নিয়ে যদি কেউ অন্যায় করে থাকে, তার বিচারের পক্ষে আমি কিন্তু সমর্থন করি। এবং আমাদের এই কথাটা ভুলে গেলে চলবে না, আজকে যদি 1/11 টিকে থাকতো মোর্শেদ ভাই, তাহলে যারা এর সাথে জড়িত ছিল, যাদের পক্ষে আমরা মায়া কান্না করি, তারা কোথায় থাকতেন? তারা হয়তো আজকে মন্ত্রী মিনিস্টারের নীতি নির্ধারণ করতেন, আজকে শেখ হাসিনা, খালেদা জিয়া হয়তো 21 বছর 22 বছর জেলের কারাগার ভোগ করতে হতো। এবং শুধু তাই না, বাংলাদেশের আমাদের এক সময়কার সহযোগী রাষ্ট্র পাকিস্তানে কিন্তু এই দুর্নীতির অভিযোগে না ভোট থেকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, মানে যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। ফলে আমরা সেই দৃষ্টান্ত রাখতে চাই না। আমাদের ভুলে গেলে চলবে না, যারা বিপ্লব করে, বিপ্লব করলে আপনি যখন, আমরা যদি মুক্তিযুদ্ধে বিজয়ী না হতাম, যে অবস্থা বঙ্গবন্ধু অথবা সেক্টর কমান্ডারদের হতো, আজকে বিজয়ী হয়েছে বলে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ফলে এই ধরনের অপরাধও কিন্তু অলমোস্ট যুদ্ধাপরাধীদের অপরাধের মতোই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, ফোনটা নেব। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো, জি বলুন। আমি সঞ্জীব মুর্মু বলছিলাম যে 1/11 বলেন আর যে অর্থাৎ গণতন্ত্র আর অগণতন্ত্র বলেন, যেটাই বলেন, এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সাধারণ জনগণ, অর্থাৎ 1/11 আর এইগুলো তো রাজনীতিবিদদের ক্ষমতার দ্বন্দ্ব থেকে এই 1/11 মনে হয় যে জন্ম, আমার যা ধারণা। তবে আমাদের একেবারে সাধারণ মানুষের জন্য গণতন্ত্রের সংজ্ঞা কোনটা বাংলাদেশের? ধন্যবাদ। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য গণতন্ত্র কোনটা? মানে বাংলাদেশের গণতন্ত্র কি এমন ভাবে ভাগ করা আছে, অর্থাৎ উপরতলার মানুষদের জন্য কিছু কিছু, আমি অনেক টকশোতে লাইন চাই কিন্তু পাইনি অবশ্য ফোনে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে আপনার প্রশ্ন, বোঝা গেছে। আমি সিরাজ ভাই আপনার কাছে আসবো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। এই প্রশ্নের উত্তর, হ্যাঁ, না এই প্রশ্নের উত্তর তো 1/11 ব্যাপারে তো প্রশ্ন আছে বিশ্ব, যেমন আরাফাত ভাই যেটা বললেন যে গণতন্ত্রে উত্তরণের জন্য
একটা পর্যায়ে 111-কে স্বাগত জানানো হয়েছিল, পক্ষে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন বিরাজনীতিকরণের দিকে গেল অন্য না, আমরা সেই কিন্তু আমার মনে হয় আলোচনা না সেই জায়গায় উনি যে কথাটা বললেন, উনি যেটা বলতে চাচ্ছেন, ওনার মতে 111 এর যে সমস্যা সেটা রাজনীতিবিদদের সমস্যা, এতে সাধারণ মানুষের কিছুই যায় আসে না। সাধারণ মানুষ হিসেবে তিনি গণতন্ত্র বলতে কি বোঝাবেন? না 111 এটা আমি আগে বলেছি, আমি আমার বক্তব্য শুরুতে বলেছি 111-এর প্রেক্ষাপটে আমরা এখন বিভিন্ন জনের রাজনৈতিক অবস্থা থেকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকি। আমাদের নিজের এক একটা মূল্যায়ন তো থাকে ঘটনার অবস্থানগত কারণে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি 111-এর পেছনে রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা, মানে তাদের যে কর্মকাণ্ড, এখন এটা আপনি এখন আমি তো বলবো 9 বছর আগের ঘটনা, মানুষ ভুলে নেই। সত্যিকার সাংঘাতিক একটা অবস্থা ছিল, মানুষ ওই অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছে, মুক্তি চেয়েছে এবং এই সুযোগটা গ্রহণ করেছে। কিন্তু মানুষ গণতন্ত্র বলতে যেটা বোঝে, গণতন্ত্র বলতে একটা ভোট না, খালি একটা ভোট আগে ভোট দেবো বা দিলাম না, ভোটের পক্ষে গেলাম বা বিপক্ষে গেলাম না। ভোটের বিপক্ষে 2014 সালের ভোটের কথাটা বারবার আসছে, বিরোধিতার প্রতিহত করার কথা আছে। এর আগেও ষষ্ঠ সংসদ নির্বাচন 19 ফেব্রুয়ারি যে নির্বাচন ছিল, সেখানেও আজকে ক্ষমতাসীন দল তারা কিন্তু প্রতিহত করার কথা ছিল এবং বড় স্লোগান ছিল ভোট কেন্দ্রে যাবে যারা, লাশ হয়ে কিনবে তারা, সেরকম স্লোগান দিয়েছিল, সেটা করেছিল। কিন্তু বিএনপি জামাত সরকার দুর্বল সরকার ছিল, তারা ব্যর্থ হয়েছে, তারা সারেন্ডার করতে হয়েছে, নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। এবং তখন এই যে বিদেশিদের কাছে ধর্ণা, বিদেশিদের কাছে দরখাস্ত করা, এবং এই যে পত্রিকা মাহবুব আনাম সাহেবের ডেইলি স্টার, প্রথম আলোর ওই সময়ের ভূমিকা কি ছিল, সেই সময় ভূমিকা আজকে ক্ষমতাসীন দল, তখন বিরোধী দল যে অবস্থা নিয়েছিলেন সে অবস্থার পক্ষে ছিল। কিন্তু তো কাজেই আর গণতন্ত্র হচ্ছে জনগণের গণতন্ত্র, জনগণের ভোটটাই গণতন্ত্র, জনগণের মৌলিক যে বিভিন্ন অধিকার আছে সেই অধিকারগুলো ভোগ করার নিশ্চয়তাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে প্রশাসনের গণতন্ত্র। ধন্যবাদ। আমি আরাফাত আপনার কাছে যাব, আমি প্রশ্নের উত্তরটা দিতে চাই। এই প্রশ্নটার উত্তরটা দেবেন এবং আমি একটা প্রশ্ন আপনাকে করব, খুব বেশি সময় নাই। সেটা হচ্ছে যে তাহলে কি আমরা বারবার আপনারা বলছেন বা আমরা বলছি যে 111-এর কুশীলব যারা, তারা রয়ে গেছেন টকশোতে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এখনো চক্রান্ত চলছে আবার 111-এর মতো কিছু করার, তাহলে অনেকে তখন ভূমিকা নিয়ে আনা হচ্ছে না কেন? আচ্ছা, আমি প্রশ্ন করে আসছি। ভদ্র চমৎকার একটা প্রশ্ন করেছিলেন, উনি বললেন যে সাধারণ মানুষের গণতন্ত্র। ছোট্ট করে আমি বলি, সাধারণ মানুষের গণতন্ত্র হচ্ছে 111-এর সময় শেষের দিকে এসে চালের কেজি হয়ে গেল 40 টাকা, যখন এই মুহূর্তে সাধারণ মানুষের যে ইনকাম তার চেয়ে 40% কম ইনকাম ছিল। এখন 40% ইনকাম বেড়ে চালের দাম হচ্ছে 30 টাকা। এটাই সাধারণ মানুষের গণতন্ত্র। সাধারণ মানুষের গণতন্ত্র হচ্ছে গণতন্ত্রের সাথে উন্নয়ন। সেটা কি? জবাবদিহিতা। এই সরকার বা গণতান্ত্রিক সরকার মানুষের কাছে অঙ্গীকার করে যুদ্ধাপরাধের বিচার করে তার জবাবদিহিতা নিশ্চিত করে। এটা সাধারণ মানুষের গণতন্ত্র। সরকার বলে যে আমি তোমাকে বিদ্যুৎ তৈরি করবো, তোমার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব, বিদ্যুৎ প্রডিউস করে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে এই যে লোডশেডিং কমে যাচ্ছে, লোডশেডিং না থাকছেন, এটা সাধারণ মানুষের গণতন্ত্র। খাদ্য উৎপাদন বাড়িয়ে খাদ্য ঘাটতি থেকে খাদ্য আপনার উদ্বৃত্ত দেশে যে দেশে আপনার সবার ঘরে ঘরে চাল এবং খাদ্যের দোরগোড়ায় পৌঁছানো, শিক্ষা বিস্তার ঘটানো এবং কৃষকদের কৃষি মজুরি বেড়ে যাওয়া, রেমিটেন্স বেড়ে যাওয়া, মফস্বল শহরের সাধারণ মানুষ এখন আপনার মাইক্রোওয়েভ কিনছে, এই যে এই সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার, এটা সাধারণ মানুষের গণতন্ত্র। এই জিনিসটা একটু চোখ খুললে আমরা বুঝতে পারবো কোনটা সাধারণ মানুষের গণতন্ত্র। আমরা এই সাধারণ মানুষের গণতন্ত্র নিশ্চিত করার জন্যই 111-এর মতো ষড়যন্ত্রকারীদের, এইসব কুশীলবদের বিপক্ষে লড়াইটা করতে হবে। এটা আসলে শুধু ওই উচ্চ পর্যায়ে মানুষের ক্ষমতার লড়াই নয়, কিছু কিছু মানুষের জন্য ক্ষমতার লড়াই। যারা ষড়যন্ত্রকারী তারা শুধু ক্ষমতায় যেতে চায় এবং তাদের জন্য ক্ষমতার লড়াই। কিন্তু যারা সত্যিকার অর্থে রাজনীতিবিদ, যারা দেশ এবং জাতির স্বাধীনতার স্বপ্ন দেখে এবং স্বাধীন করার জন্য দেশ জাতিকে, বঙ্গবন্ধুর ক্ষেত্রে যেটি ঘটেছিল, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, তার কন্যা এখন এসে যেটি করছেন এই দেশের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করতে, ত্যাগ করার জন্য যে প্রস্তুত হয়ে আছেন, এটি কিন্তু ক্ষমতার লড়াই না, এটি হচ্ছে গণতন্ত্র এবং মানুষের মুক্তি। কাজে এই যে উচ্চ পর্যায়ে যারা ষড়যন্ত্রকারী তাদের ক্ষমতার দ্বন্দ্ব, আর যারা সত্যিকার অর্থে রাজনীতিবিদ মানুষের মুক্তির জন্য যে লড়াই, এই দুটোকে আবার মিলিয়ে মিশে ফেললে হবে না, সেটিকে আবার আলাদাভাবে বুঝতে হবে। আপনি বলছেন ষড়যন্ত্রকারীদের, আপনার যে প্রশ্ন যদি ফিরে যায়, দেখুন
আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি ওই কুশীলব যারা তাদের কিন্তু বাংলাদেশে আসলে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, বাট তারা এতটা পাওয়ারফুল না, ক্ষমতাবান না। কারণ হচ্ছে আমি শেষ পর্যন্ত বিশ্বাস করি ন্যায়ের শক্তিতে, জনগণের শক্তিতে, সত্যের শক্তিতে। আমি মনে করি যে ন্যায়ের বারেবার বিজয় হয়েছে, ন্যায্যতার বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, জনগণের শক্তির বিজয় হয়েছে, এবং এখন পর্যন্ত আমরাই বিজয়ী হয়ে আছি। ৭১-এ বাংলাদেশ স্বাধীন হলো সত্যের শক্তি বলে, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করলো ঘাতকরা, সমস্ত যুদ্ধাপরাধী রাজাকারদের ছেড়ে দিল, ২১ বছর ধরে রাজাকাররা দেশ শাসন করলো, কিন্তু ন্যায়ের শক্তির জোরে আবার কিন্তু এতদিন পরে এসে এই যুদ্ধাপরাধের বিচার এদেশের মাটিতে হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের বিচার হয়েছে, 111-এর কুশীলবদেরও বিচার হবে। যে কোনো ধরনের গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্রকারী, বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে, বিচার হবে। সত্য, ন্যায় এবং গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের মানুষের বিজয় এদেশে সারা জীবন ধরে এটাই সর্বশেষ সত্য হয়ে থাকবে, এটা আমি মনে করি। আপনি কিছু যোগ করতে চান? 1 মিনিটের মধ্যে। একেবারে শেষ কথা আমার এইটুকুই যে আমরা অনেক সময় এই প্রশ্নকর্তারা সাধারণভাবে বিশ্বাস করে আমরা মানুষের জীবন কিভাবে মানুষকে প্রভাবিত করে এটার উপরে, কারণ আমরা তো দেখেছি ক্ষমতার বদল হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কারণ 1971 থেকে 2006 পর্যন্ত আমাদের মাথাপিছু আয় ছিল $650, আর 2009 থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এখন $1314। এই যে সামাজিক সূচকে এগিয়ে যাওয়া, মাথাপিছু আয় বাড়া, আমাদের গড় আয়ু বাড়া, সার্বিকভাবে কিন্তু হয়েছে আমরা যদি পুরো টাইম ফ্রেমটা দেখি গণতান্ত্রিক সরকারের সময়। অর্থাৎ আমাদেরকে অনেকে আমাদের এই যে যারা কুশীলব 111-এ তারা যে একপাল্লা বলেন যে স্বৈর শাসক, গণতন্ত্র, দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা তো 111 বলেছে, আমরা কি পেয়েছি? ফলে আমাদেরকে সাধারণ জনগণকে ভাবতে হবে যে আমরা রাজনীতিবিদদের অনেক ভুল ত্রুটি আছে, তাদেরকে আমি কাছে গিয়ে পৌঁছে আমি বলতে পারি যে আপনাদের ভুল ত্রুটি সংশোধন করা দরকার। কিন্তু বাংলাদেশ যেই গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এই গতি অব্যাহত রাখবার জন্য গণতন্ত্রের বিকল্প কোনো কিছুই হতে পারে না, হয়নি, ভবিষ্যতে হবে না। আপনি কিছু বলছেন? আপনি বাংলাদেশের গড় আয়ের যে কথা বলা হয়, আমাদের 4 জনের গড় আয় হচ্ছে 400 টাকা, তো এখন আপনার একা 350 টাকা, আমাদের 3 জনের 50 টাকা, তো কিন্তু আপনার তো আর আমার তো একসাথে মিলিত হবে না। গড় আয় বেড়েছে, গড় আয়, কিন্তু এটা হচ্ছে শহরের তেলে মাথায় যারা ছিলেন তাদের মাথায় তেল দেওয়ার ফলে কিন্তু রাজনীতিবিদদের সম্পর্কে আমরা রাজনীতিবিদদের সবকিছু আমাদের সময়, কিন্তু আমাদের সময় নেই। বাংলাদেশে খালি গায়ে খালি পায়ে খালি পেটের লোকের সংখ্যা কমে গেছে। আমিও বলছি বাংলাদেশের মানুষ খাবারের কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন নাই, হয়েছে, সেটা সময় হয়তো আছে, আরেক একাডেমিক আলোচনা, কিন্তু সব মানুষেরই এখন অবস্থার উন্নতি হয়েছে, এটা অস্বীকার করা আমার মনে হয় ধারাবাহিক প্রক্রিয়া। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী আঘাত হানে আমাদের নির্মাণে, ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আল্ট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। বাজারের সেরা দরটি আপনার জন্যই। 1 সপ্তাহে এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। রেজিস্ট্রেশন করুন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন স্টার্ট পেজ দিয়ে FM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।
এমন মাথা ভরা ঝলমলে সুন্দর চুল এখন হতে পারে আপনারও। ব্রাহ্মী আমলা আর অ্যালোভেরার গুণ সমৃদ্ধ কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েল চুলে পুষ্টি যোগায় আর চুল পড়া নিয়ন্ত্রণ করে। 10 জনের মধ্যে 8 জন ব্যবহারকারীর মতে কুমারিকা লক্ষণীয়ভাবে চুল পড়া নিয়ন্ত্রণ করে আর চুলকে করে তোলে সুন্দর। আসছেন তো আমাদের দলে? কুমারিকা, সুস্থ সুন্দর চুল ন্যাচারালি। Symphony HD series এর IPS display আর 178-degree viewing angle মানে perfect from every angle. Symphony new experience. পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা বাঁকা করে চ্যালেঞ্জ করবো নিজেকে, আমি ফিরে আসবো বারবার। ফিরে আসুন রবি সুপার ফাস্ট ইন্টারনেটের দুনিয়ায়, কারণ বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 GB ইন্টারনেট আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভ্যারিফাইড সিমে 3 GB ইন্টারনেট ফ্রি। রবি। এই যে বের হচ্ছি, ঘর যেন এলোমেলো না হয়। বিস্কিট, মামুনি পিৎজা, ও মিস্টার নুডল, এই নাও তোমাদের মিস্টার নুডল। আম্মু আমাদের মিস্টার নুডলস। মিস্টার নুডলসের চিকেন ও মশলা ফ্লেভারের স্বাদ আপনাকে সবই ভুলিয়ে দেবে। মিস্টার নুডলস, ইয়াম্মি টেস্ট। বাজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস যা বিয়ারের মাইক্রোপুষ্টি পূরণ করে, ফলে আপনার বাড়ি থেকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমার এখন সময় দরকার, তাই আগামী 5 বছর আবার সন্তান নেওয়া নো ওয়ে। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। মোবাইলের চার্জ নিয়ে মারামারি করে নিজেদের চার্জ শেষ করার কোনো মানে হয়? এলো সিম্ফনি 8175। এতে আছে 64-bit প্রসেসরের সাথে 4000 mAh ব্যাটারি, দুর্দান্ত শক্তি। চার্জ নিয়ে মারামারি নট এনিমোর। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা বাঁকা করে চ্যালেঞ্জ করবো নিজেকে, আমি ফিরে আসবো বারবার। ফিরে আসুন রবি সুপার ফাস্ট ইন্টারনেটের দুনিয়ায়, কারণ বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 GB ইন্টারনেট আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভ্যারিফাইড সিমে 3 GB ইন্টারনেট ফ্রি। রবি। মোবাইলের চার্জ নিয়ে মারামারি করে নিজেদের চার্জ শেষ করার কোনো মানে হয়? এলো সিম্ফনি 8175। এতে আছে 64-bit প্রসেসরের সাথে 4000 mAh ব্যাটারি, দুর্দান্ত শক্তি। চার্জ নিয়ে মারামারি নট এনিমোর। কান জ্যাম জেলির সাথে সুদৃশ্য ফ্রি চামচটি বুঝে নিন। বাজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস যা বিয়ারের মাইক্রোপুষ্টি পূরণ করে, ফলে আপনার বাড়ি থেকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। সিম্ফনি HD series এর IPS ডিসপ্লে আর 178-degree viewing angle মানে perfect from every angle. Symphony new experience. পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা বাঁকা করে চ্যালেঞ্জ করবো নিজেকে, আমি ফিরে আসবো বারবার। ফিরে আসুন রবি সুপার ফাস্ট ইন্টারনেটের দুনিয়ায়, কারণ বন্ধ সংযোগ চালু করলেই 9 টাকায় 1 GB ইন্টারনেট আর 9 টাকা রিচার্জে সেরা কল রেট এবং ভ্যারিফাইড সিমে 3 GB ইন্টারনেট ফ্রি। রবি। এই যে বের হচ্ছি, ঘর যেন এলোমেলো না হয়। বিস্কিট, মামুনি পিৎজা, ও মিস্টার নুডল, এই নাও তোমাদের মিস্টার নুডল। আম্মু আমাদের মিস্টার নুডলস। মিস্টার নুডলসের চিকেন ও মশলা ফ্লেভারের স্বাদ আপনাকে সবই ভুলিয়ে দেবে। মিস্টার নুডলস, ইয়াম্মি টেস্ট। অনন্যা আমাদের পৃথিবীতে জীবন আছে পানির কারণে, সেই পানিকে করেছি বিশুদ্ধ ও পানযোগ্য। জীবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার, জীবনী পানি, পানি জীবন।
মোবাইলের চার্জ নিয়ে মারামারি করে নিজেদের চার্জ শেষ করার কোনো মানে হয়? এলো সিম্ফনি 8175। এতে আছে 64-বিট প্রসেসরের সাথে 4000 mAh ব্যাটারি, দুর্দান্ত শক্তি। চার্জ নিয়ে মারামারি নট এনিমোর। রাহুল, আমার ভাইটাকে একটু রাখবে। কাঁদছে কেন? ওরে পাগল, মিষ্টি আর মুলায়ম একসাথে পেতে হলে এত কষ্ট করতে হয়? এই নেই প্রাণ লেয়ার। চকলেট আর দুধের দারুণ কম্বিনেশনে তৈরি প্রাণ লেয়ার, যেমন মিষ্টি তেমন মুলায়ম। বাজার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। রাহুল, আমার ভাইটাকে একটু রাখবে। কাঁদছে কেন? ওরে পাগল, মিষ্টি আর মুলায়ম একসাথে পেতে হলে এত কষ্ট করতে হয়? এই নেই প্রাণ লেয়ার। চকলেট আর দুধের দারুণ কম্বিনেশনে তৈরি প্রাণ লেয়ার, যেমন মিষ্টি তেমন মুলায়ম। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে। ACI এরোসল, the most effective insect killer. নতুন ACI এরোসল হ্যান্ডিক্যাপ এলো মাত্র 99 টাকায়। লাইফটা মিষ্টি করে। বাজার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। ভালোবাসা জমেছে। আমার মেয়েকে ইয়ামি কাস্টার্ড বা ফেনি খেতে প্রত্যেকটি 500 গ্রাম প্যাকে একটি আকর্ষণীয় সিরামিক ডেজার্ট বাটি ফ্রি। আমি 6টা সেট করে ফেলেছি, আপনি কয়টা জমিয়েছেন? আমার মিল্ক 500 গ্রাম প্যাকে একটি সিরামিক ডেজার্ট বাটি ফ্রি। জলদি করুন। আরে বলো, গোড়াতেই তো বলো। বলো আম্মা, মোটর অথবা পাইপ যতই ভালো হোক, যদি গোড়ায় থাকে গলদ তাহলেই শেষ। পাইপের গোড়ায় ফিট করুন RFL রোবো ফিল্টার। নগদ রেজাল্ট, মাটির গভীর থেকে উঠে আসবে স্বচ্ছ পানি। RFL রোবো ফিল্টার, স্বচ্ছ পানির গ্যারান্টি। বিশুদ্ধতায় সেরা, মমতায় ঘেরা। আরে আবার ছোট এভাবেই প্রতিদিন মুখে অতিরিক্ত তেল আর ধোঁয়া ভেতরে এত স্বাভাবিক উজ্জ্বলতা। তাই লেবু শসার ফুল আর সাইডসের কার্যকারিতায় ন্যাচারাল সাইড সমৃদ্ধ কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, যা মুখের তেল ময়লা দূর করে তেল তেলে ভাব নিয়ন্ত্রণ করে ফিরিয়ে দেয় ন্যাচারাল গ্লো। কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, গ্লো করুন প্রতিদিন ন্যাচারালি। বাজার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। আরফেল বালতি, দেশের বালতি, দশের বালতি। মোবাইলের চার্জ নিয়ে মারামারি করে নিজেদের চার্জ শেষ করার কোনো মানে হয়? এলো সিম্ফনি 8175। এতে আছে 64-বিট প্রসেসরের সাথে 4000 mAh ব্যাটারি, দুর্দান্ত শক্তি। চার্জ নিয়ে মারামারি নট এনিমোর। সন্তানের নিজের স্বাস্থ্যের ব্যাপারে আমি সবসময় সচেতন। আমাদের দুজনেরই সুস্বাস্থ্যের জন্য আমার চাই দীর্ঘ বিরতি। তাই জন্মবিরতিকরণে আমি নিয়েছি এসএমসির আই প্ল্যান। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। এই যেন স্বপ্নের দুয়ার খোলা, সারা দেশে খুশির মেলা। আপনারে যা চাই তার সব, ঘরে ঘরে তাই জীবনের উৎসব।
জীবনকে সহজ করে সিঙ্গার Symphony HD series এর IPS display আর 178-degree viewing angle মানে perfect from every angle. Symphony new experience. কলমে নাই কালি কি আর হবে তারে বলো কলম নামে ডাকি রে কলমে তিনা Uncle, this them 5 kg cholesterol free. আছে না? আকা ছাড়া জিনিস না পাইবা তো নদীতে সুগার ফিরিয়া খেলো তোলা পাবে দিতে ছাজি খারা হয় কি সরিষার তেল ছাদ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি? সেটা নাম অন্য কিছু হতে পারে, সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ, আর ঝাঁজ মানে তীর খাটে সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। আমাদের সংসার ছোট্ট সোনামণি ভালোবাসায় ভরপুর। আরেকটা সন্তান হয়তোবা, কিন্তু এখনই নয়। তাই আমি বেছে নিয়েছি এসএমসি আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। বাজার ওয়েদাকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা বিয়ারের মাইক্রোপুষ্প পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। সয়াবিন তেল, বিশুদ্ধতায় সেরা, মমতায় ঘেরা। পাসওয়ার্ড বল। পাসওয়ার্ড? ওই পাসওয়ার্ড কই? মিসিং কাপ মিসিং ফুক ফুক। ভাই কামেন, সবই কি আর আরএফএল কেবল কেসিং যে চাইলেন আর খুলে গেল? অন্য কেবল কেসিং এর তুলনায় এটি ইলেকট্রিক তারকে স্মুথলি লক করে, স্পার্ক থেকে বাঁচায়, প্রয়োজনে স্মুথলি ওপেনও করা যায়। আরএফএল কেবল কেসিং, ইজি টু লক, ইজি টু ওপেন। বাজার ওয়েদাকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা বিয়ারের মাইক্রোপুষ্প পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। সবই তো বুঝলাম, কিন্তু বাড়িতে ওই যে কোন রড ব্যবহার করেছেন? রডের আবার ভালো মন্দ স্যার একটা হলেই হতো। কি বললেন? সমস্যা নেই স্যার, এক্সট্রা চার্জ দিলেই। বদলে ফেলুন বললেই কি বদলানো যায় সবকিছু? চোখের আড়ালে কংক্রিটের ভেতরে থাকে রড, জানি আমরা ভাবি না, প্রশ্ন করি না কখনো। আপনার পরিবারের নিরাপত্তার জন্য সবকিছু জেনে ফ্ল্যাট কিনুন। PSRM Extreme. Feel safe with Extreme inside. উত্তরায় গ্যাস বিস্ফোরণে 2 ছেলের পর মারা গেলেন বাবা, মায়ের অবস্থাও সংকটজনক। হাসপাতালে পুরাটি ইনহেলেশন দেয় এবং খুবই ক্রিটিক্যাল। একমাত্র আমরা আমাদের চেষ্টা করবো, বাকিটা উপরওয়ালা জানেন কি হবে। সঠিকভাবে চুলা বন্ধ না করায় দুর্ঘটনা, জানালো তিতাস। শুধু গ্রাহক সচেতনতার কথা বলে দায় এড়ানো যাবে না, মন্তব্য বিশেষজ্ঞদের। বেশিরভাগ মদ যেটা আমরা